আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নেপোলিয়ন বোনাপার্টের সংস্কার নিয়ে আলোচনা করছি। সম্পূর্ণ উত্তর ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকে উপকৃত হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং খাতায় নোট করে নিয়ে মুখস্থ করে নাও। নেপোলিয়ন বোনাপার্ট একজন সুশাসক, দক্ষ সংগঠক, সমরকুশলী সেনানায়ক রূপে খ্যাতি অর্জন করলেও মূলত সংস্কারক ও প্রশাসক রূপে ফ্রান্স তথা বিশ্বের ইতিহাসে অমর হয়ে আছেন। 1799 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপের ইতিহাস বলতে মূলত নেপোলিয়নের ইতিহাসকেই বোঝায়। নেপোলিয়ন কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা গড়ে তুলে প্রজা কল্যাণের উদ্দেশ্যে কতগুলি অভ্যন্তরীণ সংস্কার গড়ে তুলেছিলেন। এবার আমরা সেই সংস্কারের দিকে আলোচনায় যাব। 1 নম্বর সংস্কার দেখে নাও, শাসনতান্ত্রিক সংস্কার। নেপোলিয়নের শাসনতান্ত্রিক সংস্কারগুলি ছিল: 1 নম্বর, কনসুলেটের সংবিধান প্রবর্তনের পর 1799 খ্রিস্টাব্দে নেপোলিয়ন রাষ্ট্রের সব ক্ষমতা নিজের হাতে তুলে নিয়ে এক কেন্দ্রীভূত স্বৈরাচারী শাসন গড়ে তোলেন। 2 নম্বর দেখে নাও, পূর্বেকার মতোই ফ্রান্স 83টি প্রদেশে বিভক্ত থাকে। নেপোলিয়ন এইসব প্রদেশের শাসক রূপে প্রিফেক্ট, জেলাগুলির শাসক, সাব প্রিফেক্ট, কমিউনিউস শাসক, মেয়র সহ বিভিন্ন উচ্চ পদগুলি নিয়োগ শুরু করে। 3 নম্বর দেখো, প্রাদেশিক ও পৌরসভাগুলি স্বায়ত্তশাসনের অধিকার ক্ষমতার হ্রাস ঘটানো হয়। পয়েন্ট দেখো, অর্থনৈতিক সংস্কার। নেপোলিয়নের অর্থনৈতিক সংস্কারগুলি ছিল: 1 নম্বর, সরকারি অর্থ দপ্তরকে রাজস্ব অডিট এই দুটি ভাগে ভাগ করা হয়। 2 নম্বর, আর্থিক বিপর্যয়কে সামাল দেওয়ার জন্য প্রতিষ্ঠা করেন কেন্দ্রীয় ব্যাংক। 3 নম্বর, রাজস্ব আদায়ের অধিকার প্রাদেশিক সভার পরিবর্তে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ওপর ন্যস্ত করা হয়। এরপর আমরা দেখে নেব আইন ও বিচারমূলক সংস্কার। প্রথমত, আইন ও বিচার ব্যবস্থার ক্ষেত্রে নেপোলিয়নের সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব হল 2287টি ধারা সম্বলিত কোড নেপোলিয়নের প্রবর্তন। দ্বিতীয়ত, ইটালি, জার্মানি, হল্যান্ড সহ ইউরোপের বহু দেশে জাতীয়তাবাদের উন্মেষ ঘটানো। এরপর আমরা দেখে নেব শিক্ষা সংস্কার। শিক্ষাবিদ ফাদারসেট পরিকল্পিত জাতীয় শিক্ষানীতিকে নেপোলিয়ন অনুকরণ করেন। প্রথমেই তিনি প্রতিটি কমিউনে একটি করে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। দ্বিতীয়ত, সামরিক শিক্ষাদানের লক্ষ্যে বা আবাসিক বিদ্যালয় স্থাপন করেন, যেখানে অভিজাত সম্প্রদায়ের মধ্যে থেকে বেছে বেছে ছাত্র ভর্তি করা হতো। তৃতীয়ত, শিক্ষক ও শিক্ষিকাগণের জন্য নর্মাল স্কুল ও চিকিৎসাবিদ্যা শেখার জন্য যথাক্রমে 6টি বিদ্যালয় গড়ে তোলা হয়। এরপর আমরা দেখে নেব ধর্ম সংস্কার। ফরাসি সংবিধান সভা গির্জার রাষ্ট্রীয়করণ করে 1791 খ্রিস্টাব্দে পোপের সঙ্গে যে বিবাদের সৃষ্টি করেছিল, নেপোলিয়ন তার অবসান চেয়েছিলেন। এই লক্ষ্যে নেপোলিয়ন পোপ সপ্তম পায়াসের সঙ্গে এক ধর্মমীমাংসা চুক্তি বা কনকর্ডাটে আবদ্ধ হন। এতে বলা হয়, রোমান ও ক্যাথলিক চার্চ ও ধর্মমতকে ফরাসিদের সংখ্যাগরিষ্ঠের ধর্মরূপে ফরাসি সরকার স্বীকৃতি দেবে। পোপ গির্জা ও তার সম্পত্তি জাতীয়করণ মেনে নেবে। তৃতীয়ত, যাজকদের সরকার মনোনীত করবেন এবং পোপ তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি জানাবেন। আমরা দেখে নেব অন্যান্য সংস্কার। নেপোলিয়নের অন্যান্য সংস্কারগুলির মধ্যে উল্লেখযোগ্য হল রাষ্ট্রের প্রতি সেবা, আনুগত্য, অন্যান্য যোগ্যতার স্বীকৃতিস্বরূপ নেপোলিয়ন লিজিয়ন অব অনার নামক এক বিশেষ ধর্মের খেতাব প্রবর্তন করেন। দ্বিতীয়ত, বহু রাস্তায় সেতু তিনি নির্মাণ করেন, তার মধ্যে আল্পস পর্বতের পথে বিখ্যাত আলপাইন হাইওয়ে ছিল অন্যতম। তৃতীয়ত, প্যারিসের লুভর জাদুঘরকে তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জাদুঘরে পরিণত করেন। এরপর আমরা মূল্যায়নটা দেখে নেব। সংস্কারক রূপে নেপোলিয়ন পুরানোকে অবহেলা করে শুধুমাত্র নতুনকে আবাহন করেননি বা যুগের প্রয়োজনকে উপেক্ষা করে কেবলমাত্র পুরানোকেই আঁকড়ে ধরে রাখতে চাননি। পুরানোর সঙ্গে নতুনের এক অদ্ভুত সমন্বয় সাধনই ছিল তার সংস্কারের মূল সুর। ডেভিড টমসনের মতে নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সকে শৃঙ্খলাবদ্ধ করে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো।
তোমাদের কী ধরনের ভিডিও লাগবে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।